নিস্তব্ধ নিশি এক অদ্ভুত নীরবতায় চারপাশে ছড়িয়ে আছে। মনে হচ্ছে বাতাসও যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। দূরে কোথাও ঝিঝি পোকার একঘেয়ে ডাক নিস্তব্ধতার মাঝে আরো গভীরতা এনে দিয়েছে। চাঁদের সিগ্ন আলো মাটিতে রূপালী পর্দা পিছিয়ে রেখেছে। মাঝে মাঝে ঘাসের ফাঁক দিয়ে শিশিরের ফোঁটা গড়িয়ে মাটির বুকে নির্দ্বিধায় মিশে যাচ্ছে। নিঃশুভ রাতের আবেশ দুচোখ ভেসে উঠেছে। অদৃশ্য এক মায়ার সুর বাজছে হৃদয়ে। চাঁদের আলোর সাথে পাল্লা দিয়ে নীরবতায় হাঁটছে সে। ভাবনার আকাশ জুড়ে শুধু একটা নামই শোনা যাচ্ছে, মাহতিবা খান মেঘ। যার ভাবনায় অবহেলার হৃদয়ের আঙ্গিনায় বিদ্যুৎ চমকায়, মস্তিষ্কের স্নায়ু কোষগুলো সতেজ হয়ে ওঠে। বারংবার হৃদস্পন্দনে অস্বাভাবিকতা অনুভব হয়। সেই মাহতিবা খান মেঘ আবির নামক এক যুবকের বুকে বা পাশটায় বাসা বাঁধা ছোট্ট একটা পাখি। অবসান হওয়া খুব দরকার, তাই একতরফা ভালোবাসা সমাপ্তি টেনে স্প্যারোর মন আঙ্গিনায় নিজের অস্তিত্বের জানান দিতে এসেছে আবির। শুনশান রাস্তা পাশে একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। দোকানে দুই একজন চা খাচ্ছে, পাশে দুই তিনটা বেঞ্চ ফাঁকা পড়ে আছে। আবির একটা বেঞ্চে বসলো। মামাকে চা দিতে বলে পকেট থেকে ফোন বের করলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠলো এক হাস্যোজ্জ্বল ছবি। আবির ছবির দিকে তাকিয়ে মুচকি এসে বলল, মাই ডিয়ার স্প্যারো, তোমার শান্ত মন এবার অশান্ত হবে। আমায় নিয়ে ভাবতে তুমি বাধ্য হবে। আবির ধীরস্থিরভাবে নিঃশ্বাস ছাড়ছে। চারপাশে নীরবতায় যেন হৃদয়ের কম্পন না শোনা যায়। কল লিস্ট থেকে নাম্বার বের করে কল করলো। কয়েক সেকেন্ড পর কল রিসিভ হলো। ফোনের ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে এক যুবক বলে উঠলো, হ্যালো। এই শালা, ঘুম থেকে উঠ। শালা কে? তুই? আপনি কে? তোর বোনের জামাই। মানে কিসব বলছেন আপনি? তানবীর ঝটপট করে শোয়া থেকে উঠে বসলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নাম্বারটা দেখলো একবার। অপরিচিত নাম্বার, কিন্তু মানুষটা যে তার বড্ড পরিচিত। তানবীর উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া। আবির কিছু বলার আগে তানবীর আবারও বলে উঠলো, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, খুব ভালো। বের হতে পারবি? তানবীর খানিকটা চমকে উঠলো। প্রশ্ন করলো, কোথায় তুমি? তোদের বাসার কাছেই, চায়ের দোকানে। তুমি চায়ের দোকানে কি করো? আর কখন এসেছো তুমি? আমাদের বাসায় আসো। আবির শান্ত গলায় বলল, এসেছি অনেকক্ষণ, কিছু কাজ ছিল। আজ বাসায় যাব না, তুই আসবি? এক্ষুনি আসতেছি ভাইয়া, তুমি একটু অপেক্ষা করো। তানবীর ওয়াশরুমে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে নিল। তাড়াহুড়াতে টি শার্ট আর ট্রাউজার পরেই ছুটলো। হালিমা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তানবীরের ছোটাছুটি দেখে আতঙ্কিত গলায় বললেন, এমন ছোটাছুটি করছিস কেন? তানবীর একবার বলতে নিল, ভাইয়া এসেছে। মুহূর্তে কিছু একটা ভেবে থেমে গেল। ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, একটা জরুরি কাজ আছে আম্মু, ফিরবি কখন? ঠিক নেই, একটু সময় লাগবে। হালিমা বেগম ফের বললেন, তোমার আব্বু সজাগ হলে কি বলবো? কিছু একটা বলে ম্যানেজ দিও প্লিজ। তানবীর লম্বা চড়া, খানিকটা গোলুমোলু দেখতে। সম্পর্কে আবিরের চাচাতো ভাই হলেও দুজনের বন্ধুত্বের গভীরতা খুব প্রখর। হাজারো মানুষের ভিড়ে তাদের মধ্যেকার বন্ধন অন্যরকম ভাবে সবার নজর কাটতে সক্ষম। দূর থেকে আবিরকে এক পলক দেখেই ছুটল তানবীর। এক দৌড়ে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো। তানবীরের নিঃশ্বাস এলোমেলো। আবির চোখ তুলে চাইল। ছোটবেলার মতোই আবেগে ভেসে গেল দুইজন। তানবীর সোজা চোখে আবিরের দিকে তাকিয়ে রইল। কতগুলা দিন পর একসাথে হলো দুজন। আবির উঠে দাঁড়াতেই আবিরকে জড়িয়ে ধরল তানবীর। ভ্রাতৃত্বের বন্ধনের সামনে সুদীর্ঘ সময়ের দূরত্ব কিছুই না। সময় যেন তাদেরকে একটু আলাদা করতে পারেনি। বুকের ভেতরে জমে থাকা ভালোবাসা এক মুহূর্তেই উতলে উঠছে। আবিরও শক্ত হাতের বাঁধনে আঁকড়ে ধরল তানবীরকে। আবির দু চোখ সিক্ত, অথচ ঠোঁটে অকৃপণ হাসি। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু আলিঙ্গনের ভেতরে স্পষ্ট হয়ে উঠল হাজারো না বলা কথা। অপেক্ষা, ব্যথা, মনের টান আর বন্ধুত্বের মতো খুনসুটিতে ভরা। সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তে লাগলো। এর আগেও এয়ারপোর্টে দেখা হয়েছিল দুজনের, তবে সেই দেখা ছিল ক্ষণিকের। কথা হয়েছিল খুব অল্প। দীর্ঘ সময় নীরবতা ভেঙে আবির জানতে চাইল, কেমন আছিস? তানবীর মলিন গলায় বলল, তুমি তো আমাকে ফেলে বহুদূর চলে গেলে। মেয়েদের মতো অভিমান করছিস কেন? এই অভিমান শুধু তোর বোনকে মানায়। বোন এখন আর আগের মতো অভিমান করে না, অনেক ম্যাচিউর হয়ে গেছে। কিভাবে বুঝলি? তানবীর সরল মনে জবাব দিল, তুমি দেখলেই বুঝতে পারবে। আবির মৃদুস্বরে বলল, তাকে দেখতেই তো এসেছি, তাহলে বাসায় যাওনি কেন? বাসায় গেলে সবার সাথে দেখা হয়ে যেত। যাবো কিছুক্ষণ পর। তানবীর চিন্তিত কণ্ঠে বলল, তার আগ পর্যন্ত কোথায় থাকবে? রাকিবের বাসায় থাকবো। তানবীর চাপার নিঃশ্বাস ছেড়ে বলল, ওই বাসায় থাকাটা কি খুব দরকার? তুমি তো আমার সাথেই থাকতে পারো। বড় আব্বু জানতে পারলে মন খারাপ করবে না?
সমস্যা নেই, আব্বু জিজ্ঞেস করলে সত্যিটা বলবো। রাকিব খুব করে চাচ্ছিল তাকে যেন কিছুদিন সময় দেই, তাছাড়া অফিসের কিছু কাজ আছে, একসাথে থাকলে টুকটাক কাজও হয়ে যাবে। আবির আর তানবীর চা খেতে খেতে গল্প করতে লাগলো। শত শত না বলা কথা জমে আসছে মনের কোণে। জোয়ার ভাটায় কাটানোর দিনগুলো এখন কেবল স্মৃতির পাতায়। গল্পের এক পর্যায়ে আবির জিজ্ঞেস করলো, মেঘ কেমন আছে? তানবীর মুস্কি এসে জবাব দিল, সে খবর আমার থেকে নেবে কেন, নিজেই না হয় নিয়ে নিও। ও কি আমার কথা মনে করে? তুমি কে, তোমার কথা মনে করবে কোন দুঃখে? আবির কিছুটা ক্ষিপ্ত হলো, রাগেশ্বরে বলল, তোর বোনকে বিয়ে করব আমি, তারপর বলিস আমি কে? তানবীর আনমনে হাসলো, আর চোখে আবিরকে এক নজর দেখে শান্ত কণ্ঠে বলল, আমার বোনের জন্য এরকম বিয়ের অফার প্রতিদিনই আসে, লিস্ট চেক করে বলতে হবে তোমার সিরিয়াল কত নাম্বারে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, সিরিয়াল? তোর সিরিয়ালের টানা নানা করে ফেলবো, সব সিরিয়াল ব্রেক করে আমার করে দিবি, দেখে নিস। ও তাই? তানবীরের কণ্ঠস্বর ভারী, গম্ভীর গলায় ফের বলল, এই তোমার যোগ্যতা, খুব তো বলেছিলে পড়াশোনা করব, যোগ্যতা অর্জন করব, তোর বোনকে সম্মানে আমার বউ বানাবো, তা এই তার নমুনা? আবির ভ্রু কুঁচকালো, বক্র দৃষ্টিতে তানবীরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তানবীরের দিকে তাকিয়ে বলল, অনেক কিছু করে এসেছি, আপনি আর আপনার আব্বাজান মিলে সারাদিনও আমার অ্যাচিভমেন্ট শেষ করতে পারবেন না ইনশাল্লাহ। এখন আমার একটাই লক্ষ্য। তানবীর মৃদু হেসে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, সেটা কি? আপনার বোনকে বিয়ে করে আমার নামে পাশে বিবাহিত ট্যাগ লাগানো, তারপর আপনাদের সামনে বিয়ের সার্টিফিকেট রেখে বলবো, আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করেছি, আমার সাফল্যের খাতা আজ পরিপূর্ণ হলো। যদিও অলিখিত খাতার সাফল্যের পাতায় একটা শূন্য স্থান তখনও থেকে যাবে। তানবীর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? আবির মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কামড়ে লাজুক ভাবে বলল, আমার বাবা হওয়া। তানবীর কাস্তে কাস্তে বলল, তোমার ভাবনা এত দূর, কেউ একজন আসুক, ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাড়ি ছোটাছুটি করুক, আর আদুরে কণ্ঠে বলুক, মামা আমাদের ততলেট এনে দাও। ভালো লাগবে না তোর? আমি তো খুব করে চাই। তানবীর গলা খাকারি দিয়ে বলল, বিয়ের কোনো খোঁজ খবর নেই, এখনই বাবা হওয়ার চিন্তায় আসো। আমার বোন আদৌ তোমাকে বিয়ে করবে তো? আবির ঠোঁট বেঁকিয়ে বলল, তোর বোন বিয়ে না করলে আমি তাকে বিয়ে করব। তানবীর কোনো কথা বলছে না। আবির সন্দেহর দৃষ্টিতে তাকালো, চিন্তিত কণ্ঠে বলল, বাই দি ওয়ে, এনি চান্স তুই কি আমার নামে বদনাম করেছিস? কি যাতা বলছো? আমি বদনাম করতে যাব কেন? আমি যতদূর বুনুকে বুঝি, ওর মাথায় এসব চিন্তা ভাবনা একদমই নেই। তাছাড়া তোমার সাথে ছোটবেলা থেকেই ওর দণ্ড লেগে আছে, তাই বলে একটু রিস্ক হবে। আবির বলল, যে ভালোবাসায় যত রিস্ক, সে ভালোবাসায় তত বিশুদ্ধ। একটা সময় আসবে যখন তোর বোন আমার জন্য দেওয়ানা হয়ে যাবে, আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে, ঠিক যেমনটা এখন আমার মধ্যে চলছে। তানবীরের ঠোঁটে প্রাণবন্ত হাসি ফুটল, বুকে আটকে থাকা উচ্চ নিঃশ্বাস ছেড়ে কোমল গলায় বলল, আমার বোনকে সামলে নিও ভাই, ও খুব অবুঝ। তুমি যেমন আমার ভাই, তেমনি মেঘও আমার একমাত্র বোন। তোমার সাথে আমার কেবল রক্তের সম্পর্ক, কিন্তু বোনের সাথে আমার নারীর সম্পর্ক। তুমি যেভাবে বলেছিলে, আমিও তোমার দেওয়া কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। বোনের গলায় একটা আঁচড়ও পড়তে দেইনি আমি। বড় ভাই, বন্ধু, গার্ডিয়ান সব দিক একা সামলিয়েছি। এত দায়িত্ব পালন করতে করতে আমি নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গিয়েছিলাম। তোমার গচ্ছিত রেখে যাওয়ায় অমূল্য সম্পত্তি আজ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। প্রণয় ঘরে আগলে রেখো তাকে, যাকে ঘিরে সুখের আবেশে শত শত স্বপ্ন দেখেছো ভরে। আজ তাকে আমার থেকে মুক্তি, আমার বোন এখন থেকে তোমার। তাই তোমার ভালোবাসাকে সামলানোর দায়িত্বটাও এখন তোমার। আবির মুস্কি আসলো, তৎপর বলল, সে না হয় নিলাম, কিন্তু এখন তো চিন্তা হচ্ছে আমার। তানবীর ব্যস্ত কণ্ঠে পড়ল, কি চিন্তা? তোর বোন যদি আমাকে দেখেই বলে আই হেট ইউ, তখন? তানবীর এবার শব্দ করে হাসলো, হাসতে হাসতে বলল, বলতেই পারে। তোমার রূপের যে বাহার, পাগলও তোমার চেয়ে সুদর্শন দেখতে। আবির বিষণ্ণ চোখে তানবীরের দিকে তাকালো। আবসা আলয় উস্কো খুস্কো চুলগুলো ঝলমল করছে, মৃদু হওয়া উঠতে থাকা চুলের অগ্রভাগে দু চোখ যেন ঢেকে যাচ্ছে। আবির হাত দিয়ে চুল ঠিক করতে করতে মলিন কণ্ঠে বলল, তোর মতো কিউট দেখতে নয় বলে এভাবে খুঁটা দিলে, তোর জন্য মেয়েরা পাগল হতেই পারে। আমার ভাই, এত লোভ নেই। আমি জীবনে একজনকেই বইয়ের নজরে দেখেছি, বাকি সবাই আমার দৃষ্টিতে খালার সমতুল্য। তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, রাতে খেয়েছো কিছু? না, খাবো, চলো। কোথায়? বাসায় যেহেতু যাবে না, তাহলে বাইরেই খেতে হবে। হ্যাঁ চল, তাছাড়া তোকে আমার একটা কাজ করে দিতে হবে। হাঁটতে হাঁটতে শুনছি, চলো। আচ্ছা। কৃষ্ণচূড়ার ডালে কোকিলের কুহুটানে অপূর্ব বসন্তের আভাস দিচ্ছে।
নব্য পাতার ফাঁকে সূর্যের উচ্ছ্বাসিত আলো রাতের আধার ঘুচিয়েছে। মোহক ঘরে আচ্ছন্ন একজোড়া চোখের নিষ্পলক দৃষ্টি, শোভমান সূর্যের পানে শীতল হাওয়া শরীরের প্রতিটা লোম, তবুও আদরের দৃষ্টি সরছে না। বনু, এই বনু। তাৎক্ষণিক ঘোর কাটলো মেঘের। দিগল চোখের পাপড়ি সহসা সংকীর্ণ হলো। ফর্সা আতলের টানা টানা চোখগুলো ঘুরিয়ে আর চোখে তাকালো মেয়েটা। তো গল্পটা রিকোয়েস্ট ছিল লিজা মনির, তো যেহেতু রিকোয়েস্ট ছিল তো ট্রাই করলাম। যদিও এই ধরনের গল্প আমি আগে ট্রাই করি নাই। তো এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে, তোমাদের উপরে এই গল্পটা কন্টিনিউ হবে নাকি হবে না কমেন্ট বক্স চেক দিব। এই গল্প চাও নাকি অন্য গল্প চাও তোমরা সবাই কমেন্ট বক্সে বলো। তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে গল্প কন্টিনিউ হবে।